This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গায়িকার প্রথম ধাক্কা যদি হয় স্টেজে, তাহলে দ্বিতীয় ধাক্কা থানায়। এত বড় একটা অভিযোগ। তবে প্রথমে নাকি জিডি নিয়েই তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। লগ্নজিতার খবর চাউর হতেই ঘুম ভাঙে পুলিশ প্রশাসনের। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত মেহবুবকে। ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এসডিপিওর। মারধরের চেষ্টা, উনি আমাকে মারতেই উঠেছিলেন। গানে ধর্ম খুঁজে হেনস্থা করার অভিযোগ। চিৎকার করে বলেন, অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা। এরপরও শনিবার রাতে স্রেফ জেনারেল ডায়েরি করে ছেড়ে দেওয়ার অভিযোগ ভগবানপুর থানার বিরুদ্ধে। গায়িকা লগ্নজিতা চক্রবর্তী বলছেন, সব জানানোর পরও শুধু জেনারেল ডায়েরি নেওয়া হয়। কানপুর পুলিশ স্টেশনে গেলাম এবং দিয়ে আমি জানালাম যে এরকম হয়েছে। তো ওনারা বললেন যে আপনি একটা জেনারেল ডায়েরি করুন। আমি একটা জেনারেল ডায়েরি করলাম। থানার ভূমিকা নিয়ে সরব বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। এটা অপরাধ হচ্ছে। রাত 3টে পর্যন্ত ওখানে লোক ঘেরাও করে রেখেছে ওদেরকে, ওরা হ্যারাস্ট হয়েছে, তারপর ওরা ওখান থেকে বেরিয়ে এসছে। পুলিশকে নিয়ে সমালোচনা শুরু হতেই সক্রিয় হয়ে ওঠে জেলা পুলিশ। মূল অভিযুক্ত মেহবুব মল্লিককে গ্রেপ্তার করে পুলিশ। ভগবানপুর থানার ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করছেন এসডিপিও। এটা দুর্ভাগ্যজনক আছে, হি ওয়াজ অ্যাবসকন্ডিং। আমরা সকালে ওকে অ্যারেস্ট করেছি। একটা থানার তরফেও ইনিশিয়ালি যেটুকু আমাদের কথা বলে মনে হয়েছিল যে ওনার শিল্পীর তরফে ওনার মনে হয়েছিল যে ইট কুড হ্যাভ বিন হ্যান্ডেল ইন এ বেটার ওয়ে। সো আমরা এসডিপিও লেভেলের অফিসারকে দিয়ে আমরা ওসির এগেনস্টেও একটা ডিপার্টমেন্টাল এনকোয়ারি আমরা ইনিশিয়েট করেছি। যেরকম ফাইন্ডিংস থাকবে সেই অনুযায়ী আমরা স্টেপ নেব। গ্রেপ্তার হওয়ার আগে দেওয়া প্রতিক্রিয়ায় অভিযোগ অস্বীকার অভিযুক্ত মেহবুবের। আচ্ছা, উনি যে বলেছেন মারধর করা হয়েছে, উনি কি সে ভিডিও দেখাতে পারবেন? মানে উনার বিরুদ্ধে আমরা করবো কেস এবার। পুলিশের ভূমিকায় সন্তুষ্ট রাজ্যের শাসক দল। কোনো অবস্থাতেই এই ঘটনা কাম্য ছিল না, কিন্তু এটা একটা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা। পুলিশ ব্যবস্থা নিয়েছে, প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। যদি দেখা যায় কেউ কোনো কারণে এই অন্যায় করেছেন, তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন। কঠোর ব্যবস্থা হবে কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। যেন ধর্ম ছাড়া গতিই নেই রাজনীতির। আগামীকাল বঙ্গ রাজনীতির রঙ্গমঞ্চে আরও একটা নতুন পর্ব। মুর্শিদাবাদে হুমায়ুন কবির নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে চলেছেন। নতুন ইনিংস তিনি শুরু করবেন। কিন্তু তার আগে কোথাও গিয়ে কি হুমায়ুন কবির এই ধর্ম আর রাজনীতিকে এক সারিতে বসিয়ে রাখলেন, এক সারিতে বসিয়ে দিলেন? 26-এর ভোটে 90টা আসনেই লুকিয়ে তার বাবরি মসজিদের ভিত। আমারও দলের শর্ট ফর্ম 3 অক্ষরের নাম কালকে মানুষের সামনে তুলে ধরব। ইলেকশন কমিশনের কাছে 3টে লোগোর অপশান রাখা হয়েছে। সম্ভাব্য যে 3টে লোগোর আমাদের অপশান রেখেছি, সেটা মানুষের সামনে রাখব। এবার নিজের দল নিয়ে ভোটের ময়দানে নামতে চলেছেন হুমায়ুন কবির। মাঝে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মুর্শিদাবাদকে বঙ্গ রাজনীতির নতুন ভরকেন্দ্র করে তুলেছেন। মসজিদের প্রস্তাবিত জমিতে প্রতিদিন গিজগিজ করছে ধর্মপ্রাণ মানুষের ভিড়। মসজিদ তৈরির জন্য টাকা উঠছে দেদার। ভিড়কে সামনে রেখেই এবার ধর্ম ও রাজনীতিকে কি গুলিয়ে দিলেন হুমায়ুন কবির? নতুন দল ঘোষণার ঠিক আগের দিন আগামী দিনে যদি 90-100 সিট আমাদের হাতে না আসে, ওরা যদি এককভাবে 148 বিজেপি পেয়ে যায় বা টিএমসি পেয়ে যায়, তাহলে কিন্তু এরা এই এত ইট, এত পাথর, এত বালি, এত টাকা বৃথা যাবে, এরা কিন্তু করতে দেবে না। বাবরি মসজিদের ভিত দাঁড়িয়ে 90টি আসনে। হুমায়ুন যখন মুর্শিদাবাদে দাঁড়িয়ে এই কথা বলছেন, তখন কলকাতায় আরএসএস প্রধান মোহন ভাগবত বলছেন, अब फिर से बाबरी मस्जिद बनाकर उस झगड़े को रीस्टार्ट करने का ये पॉलिटिकल षड्यंत्र है, मतों के लिए हो रहा है। न ये मुसलमानों की भलाई में है, न ये हिंदुओं की भलाई। झगड़ा खत्म हो रहा है, अच्छी सद्भावना बनेगी तो ये फिर से वो खाई चौड़ी करने का प्रयास हो जाता है। রেজিস্ট্রেশন থেকে লোগো, হুমায়ুন তৈরি। মসজিদের জন্য তার পাশে দাঁড়িয়েছেন বহু মানুষ। সেটা কি ভোটের বাক্সে ডিভিডেন্ড দেবে? বাম শূন্য, কংগ্রেস শূন্য, হুমায়ুন শূন্য, 3 শূন্য মিলে মহাশূন্য। ও শূন্যর সাথে শূন্য যোগ করলেও শূন্য, বিয়োগ করলেও শূন্য, গুণ করলেও শূন্য।
তৃণমূল হুমায়ুনকে পাত্তা দিচ্ছে না, কিন্তু বিজেপি অভিযোগ করেই যাচ্ছে যাহা তৃণমূল তাহাই হুমায়ুন। হাতে গরম উদাহরণ হিসেবে তারা বলছেন বিজেপি যে কোনো অনুষ্ঠানের অনুমতির জন্য আদালতে যেতে হয়, কিন্তু হুমায়ুনের নতুন দলের অনুষ্ঠানের সব প্রশাসনিক অনুমতি আছে। অনুমতি পেয়ে গেছি, মহকুমা শাসকের অনুমতিও পেয়ে গেছি, লোকাল বহরম বেলডাঙ্গা থানার আইসি পুলিশের অনুমতি পেয়ে গেছি। মমতা ব্যানার্জির ভোট ব্যাংক, মমতা ব্যানার্জি চেয়ারে আছে তো মুসলিম ভোট ব্যাংকে, অতএব হুমায়ুন কবিরের নামটাই তো যথেষ্ট না। নিকট আত্মীয়র বাড়ি এখানে এবং তার 50 বিঘে জমির উপরে এনওসি নিয়ে আমি করছি, পারলে ক্ষমতা থাকলে আটকে নিয়ে আটকা। নতুন দল নিয়ে ভোটের ময়দানে নামছেন হুমায়ুন। নতুন দলের সঙ্গে ট্যাগ হিসেবে জুড়েই থাকছে মুর্শিদাবাদের বাবরি মসজিদ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে ততই যেন রাজ্য রাজনীতিকে আঁকড়ে ধরছে ধর্ম। আর এই ধর্ম নিয়ে রাজনীতি যে জায়গাগুলোই হচ্ছে তার যদি একটা কেন্দ্র ধরি, সেই কেন্দ্র অবশ্যই মুর্শিদাবাদ। দেখুন, আপনারা তো ইতিমধ্যেই জানেন যে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নিয়ে কম জল ঘোলা হচ্ছে না, কম আলোচনা হচ্ছে না, রাজ্য রাজনীতি সরগরম হয়েছে। কিন্তু তার মধ্যেই আরও এক তৃণমূল বিধায়ক, তিনিও এবার নামলেন এই পথেই, মানে ধর্মের পথে। তবে তিনি শুধু মসজিদ নয়, মসজিদের সঙ্গে মন্দিরও করবেন। কে জানেন? জঙ্গিপুরের জাকির। বঙ্গের ঋতু বৈচিত্র্য বলে ডিসেম্বর মানে শীতকাল। জাঁকিয়ে শীত না পড়লেও রাজ্যে শীত শীত ভাব বেশ জমাটি। রাজ্যে উত্তরে হাওয়া যতটা বইছে তার থেকে অনেক বেশি বেগে বইছে ধর্মের হাওয়া। মন্দিরে মসজিদে শীতের আমেজে রাজনীতির গনগনে উত্তাপ, যার ভরকেন্দ্রে মুর্শিদাবাদ। 6 ডিসেম্বর বাবরি মসজিদে ভিত্তিপ্রস্তর স্থাপন হুমায়ুন কবিরের। 6 ডিসেম্বর রাম মন্দির প্রতিষ্ঠার জন্য পুজো সাকারফ সরকারের। এবার জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন, তিনি আবার মন্দির মসজিদ এক সূত্রে বেঁধে দিলেন। শ্রীকৃষ্ণের নামে মন্দির হবে, আর মসজিদ হবে, সেখানে গির্জা থাকবে, আর মসজিদে থাকবে কোরআন। ভোটের পরে হবে, ভোট নিয়ে আমি রাজনীতি ধর্ম নিয়ে করতে চাই না। জাকির সাহেব বলছেন মন্দির মসজিদ নিয়ে ভোট রাজনীতি করতে চান না, যা হবে সবটাই ভোটের পরে। কিন্তু ভোটের আগে মন্দির মসজিদ তৈরির ঘোষণাই যে রাজনীতির পালে হাওয়া দেওয়ার জন্য যথেষ্ট, তা সে বিরোধী দল হোক বা সাধারণ মানুষ। হোক না মন্দির মসজিদ, আমাদের আপত্তি কি আছে? তার সঙ্গে সঙ্গে আরো কাজ হোক, মন্দির হোক, মসজিদে হোক, পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক, রুটি রুজি স্বাস্থ্য শিক্ষা সব হোক, আমরা চাই। ব্যর্থতা ঢাকতে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তার দলের নেতাদের, তার দলের মন্ত্রীদের দিয়ে, এমএলএদের দিয়ে এই ধরনের নাটক করাচ্ছেন। সরকার তার সামাজিক সুরক্ষার প্রকল্পগুলো দিয়ে বাংলার প্রান্তিক মানুষের পাশে থাকবে। মন্দির মসজিদ রাজনীতির জায়গা নয়, মন্দির মসজিদ আমাদের বিশ্বাস আবেগের জায়গা। তৃণমূল বিধায়ক জাকির হোসেন বলছেন ধর্ম আর ভোট আলাদা। আদেও কি সেটা থাকছে? 2024 লোকসভা নির্বাচনের ফলের নিরিখে জাকিরের কেন্দ্র জঙ্গিপুরে 1003 ভোটে এগিয়ে বিজেপি। এই ঘোষণার পিছনে সেই অঙ্কই কাজ করছে না তো? মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, কলকাতা ছেড়ে আদিবাঙালিরা চলে যাচ্ছে, এ খবর আমরা হরহামেশাই পেয়েছিলাম। কিন্তু এসআইআর যবে থেকে শুরু হলো না, সেটাতে কি দেখা গেল বলুন তো? যা রটে তার অনেকটাই বটে। কেন বলছি এ কথা? কেননা এসআইআর শুরু হতেই দেখা গেল কলকাতার বেশিরভাগ বললেও ভুল হবে, অনেকেই হয়তো এই কলকাতা শহরে নেই, তারা অন্য কোথাও চলে গিয়েছে। দেখুন একবার। এখানে বাঙালির সংখ্যা কমে যাচ্ছে তো। এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই। কলকাতা শহরে তো বাঙালির সংখ্যা লঘু হয়ে গেছে এখন। মান্নাদের এই গানটাই কি কলকাতার বাঙালির থিম সং হয়ে উঠল? বাংলার রাজধানী কলকাতা, রাজধানী শহরেই কি বাঙালি ক্রমে সংখ্যালঘু হয়ে উঠছে? এসআইআর রিপোর্টে লুকিয়ে মারাত্মক তথ্য। স্থায়ীভাবে স্থানান্তরিত হয়ে যাওয়া ভোটার বেশি কলকাতাতেই। রাজ্যের গড় 2.6%, দক্ষিণ কলকাতা 8.9%, উত্তর কলকাতা 8.4%, অর্থাৎ 3 গুণেরও বেশি। এবং কলকাতার স্থানান্তরিত ভোটারের বেশিরভাগই বাঙালি। দুটো উদাহরণ দেখুন।
প্রথমটা কলকাতা উত্তরের বেলেঘাটা বিধানসভার দেশবন্ধু বিদ্যাপীঠের 88 নম্বর বুথ। দেখুন স্থায়ীভাবে স্থানান্তরিত হয় কাদের নাম বাদ পড়েছে। বেলা দত্ত, গৌতম আচার্য, ছায়া আচার্য, নীলিমা ভট্টাচার্য, নারায়ণ ভট্টাচার্য, উমা ভট্টাচার্য, সবাই বাঙালি। উত্তর কলকাতার শ্যামপুকুরের ভোটাররা খোলাখুলি বলছেন, রবীন্দ্র সরণি, চিতপুর, পাথুরিয়াঘাটা, বড়বাজার হোক বা ভবানীপুর, দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা যেগুলো বনেদি এলাকা হিসেবে পরিচিত ছিল, সেই সব এলাকায় এখন বাঙালিরা প্রায় নেই বললেই চলে। 40% হয়তো বাঙালি আছে, কি 36% বাঙালি আছে, বাকি সব অবাঙালি। এই রবীন্দ্র সরণি জোড়াসাঁকোর যে এগে থেকে, জোড়াসাঁকোর চিতপুর থেকে বহু মানুষ বাঙালি এখান থেকে উঠে চলে গেছে। আগে পুরনো লোকজন ছিল এইখানে, পুরনো বাড়ি মেনটেন করার একটা প্রবলেম, তার আর্থিক অবস্থা সেই আগের মতন নেই, তারপর লোক সংখ্যা কমে গেছে, তারা একটু সুবারবারের দিকে চলে যাচ্ছে, ফ্ল্যাট নিয়ে এত বড় বাড়ি মেনটেন করা ইত্যাদি ইত্যাদি অসুবিধা। এবার দ্বিতীয় উদাহরণ দক্ষিণ কলকাতা। কলকাতা বন্দরের হরিমোহন ঘোষ কলেজের 77 নম্বর বুথ। নামবাদের তালিকায় স্থানান্তরিত ভোটার সুকান্ত জানা, গণেশ মণ্ডল, গীতা মণ্ডল, শঙ্কর মণ্ডল, মৌসুমী মণ্ডল, গোপাল চন্দ্র দাস, সনাতন বাস্কে, রেখারানী দাস, সবাই বাঙালি। গত অক্টোবরে বিজয় সম্মিলনীতে ভবানীপুরের জনবিন্যাস বদলে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে, পুরো একটা প্ল্যানিং করে। আমি আউটসাইডার মানে যারা বেঙ্গলে থাকে আমি তাদের আউটসাইডার বলছিলাম, যারা হঠাৎ করে বাইরে থেকে এসে টাকা খরচ করে জায়গা কিনে বাড়ি তৈরি করে কাউকে কিছু টাকা দিয়ে লোকালি বেরিয়ে চলে যাচ্ছে। ভবানীপুরের ভোটাররাও বলেছিলেন অবাঙালিদের আধিপত্যে বাঙালি ক্রমেই কোণঠাসা। এটা সত্যি কথা, পুরনো লোক চলে যাচ্ছে কেন, যাদের এ ছিল ওইখানে প্রমোটিং হয়ে যাচ্ছে, বাড়ি নতুন হচ্ছে। প্রপার্টি নন বেঙ্গলিরা এসে এত দাম দিচ্ছে, সেই লাভের জন্য মানে প্রফিটের জন্য তারা এখানে বেচে দিয়ে অন্য জায়গায় কম সম পয়সায় ঘর কিনে কিছু টাকা ফিক্স করে এইভাবে জীবিকা নির্বাহ করছে। এখানে বাঙালির সংখ্যা কমে যাচ্ছে তো বলবো। এই তো এই ফ্ল্যাট তৈরি হচ্ছে, একটা বাঙালি আসবে না, আমার দুপাশে দুটো ফ্ল্যাট, একটাও বাঙালি নেই। বাঙালি কি শুধু শহরতলিতেই সরে যাচ্ছে? এই শহর ছেড়ে আরো অনেকটা দূরে কি চলে যাচ্ছে না? আর্থিক দিক থেকে শেষ 14-15 বছরে রাজ্যে 6,688টি কোম্পানি উঠে গেছে, তার মধ্যে 114টি হচ্ছে স্টক এক্সচেঞ্জের টপ লিস্টে। কোথায় কাজ করবে? এরা তো প্রতিভাবান। আলটিমেটলি বাঙালি আজকে যে ব্যাপক শিফট, এসআইআর সেটা কিন্তু দেখিয়ে দিল। অচিরে এমন দিন আসতে চলেছে বাঙালি শূন্য পশ্চিমবঙ্গ আপনারা পাবেন। ক্ষতিটা বাংলা পুষিয়ে উঠতে পারবে তো? প্রশ্নটা ক্রমেই জোরালো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাঙালি কলকাতা ছেড়ে চলে যাচ্ছে, বুঝতেই পারছেন একটা উদ্বেগের বিষয়। বিজেপি এই বিষয়ে আঙুল তুলছে সরাসরি তৃণমূলের দিকে, কিন্তু কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি আবার কাদের কাঠগড়ায় তুলছেন? বামেদের। মানে ওই বলে না, যত দোষ। দেখুন, পশ্চিমবঙ্গে থাকার কি কোনো টান আছে? চাকরি নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, ওই শুধু 1000 টাকা পাওয়ার জন্য বাঙালিরা কি থাকবে? সুতরাং খুব লজিক্যাল যে এত লোক শিফটেড। আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে সেই সময় যখন আমরা ছিলাম না, সেই সময়ে কলকাতায় অনেকটা পুরনো লোকেরা তারা দমদম, জোকা বিভিন্ন জায়গায় শিফট করেছেন, কিন্তু আমরা প্রয়াস করে যাব যাতে কলকাতার মানুষ কলকাতাতেই থাকুক। কলকাতা থেকে বাঙালি চলে যাচ্ছে, যারা প্রকৃত আদি বাসিন্দা যারা বাংলার, কলকাতার বিশেষ করে, কারণ কলকাতায় তুলনামূলকভাবে লেখাপড়ার হারটা অন্য জায়গা থেকে একটু বেশি হবে, এটা স্বাভাবিক। সচ্ছলতার পরিমাণটা একটু বেশি হবে, এটা স্বাভাবিক। ফলে তারা স্বাভাবিকভাবেই তারা আর কেউ কলকাতায় বা পশ্চিমবঙ্গে থাকছে না। বিজেপি গোটা পলিটিক্সের 95% ফিনান্সিয়াল স্টেক হোল্ডার। গোটা দলের কাছে, সব দলের কাছে যত টাকা আছে তার থেকে 10 গুণ, 50 গুণ, 100 গুণ বেশি টাকা একা বিজেপির কাছে আছে। অর্থাৎ সব জায়গায় এই লেভেল প্লেয়িং ফিল্ডটা নষ্ট করে দেওয়ার চেষ্টা। ঠিক একইভাবে বাংলার বুকে বাঙালির সংখ্যা যদি কমে, সেটা বাংলার মানুষের জন্য নিশ্চিতভাবেই অশনি সংকেত। খসড়া তালিকা নিয়ে আরও একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আপনাদেরকে দিই।
2021-এ বিধানসভা নির্বাচনে তৃণমূলের যে জয়ের ব্যবধান ছিল সেটাকে টপকে গেল নাম বাদের যে সংখ্যা। মানে একটু পরিষ্কার করে বোঝাই আপনাদেরকে, 2021-এ কলকাতায় 11টা বিধানসভার মধ্যে 6টি বিধানসভায় তৃণমূল যে ব্যবধানে জয় পেয়েছিল সেই মার্জিন মানে সেই সংখ্যাটা টপকে গেছে নাম বাদের সংখ্যা। দেখুন সামনে তো নির্বাচন রয়েছে, তাই এসআইআর এর পর এই যে নাম বাদ গেল, অ্যাডভান্টেজটা কার? প্রকাশিত হয়েছে খসড়া তালিকা। রাজ্যের নাম বাদ গিয়েছে 58 লক্ষের বেশি। সেই পরিসংখ্যানে নজর বোলালে দেখা যাচ্ছে 21-এর বিধানসভা ভোটে তৃণমূলের জয়ের ব্যবধানের বেশি নাম বাদ একাধিক কেন্দ্রে। কলকাতার 11টি কেন্দ্রের মধ্যে 6টিতেই এরকম তথ্য উঠে এসেছে। বাকি 5টি আসনেও জয়ের মার্জিনের সঙ্গে নাম বাদের সংখ্যার ব্যবধান খুব সামান্য। কমিশন সূত্রে খবর, 21-এ চৌরঙ্গী বিধানসভায় 45,000-এর বেশি ভোটে জিতেছিলেন তৃণমূলের নয়না বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেখানে এসআইআর এর নাম বাদ গিয়েছে 74,500-এর বেশি। জোড়াসাঁকোতে আবার প্রায় 73,000 নাম বাদ গিয়েছে, অথচ সেখানে 21-এ জয়ের ব্যবধান ছিল 13,000-এর কম। শ্যামপুকুরে 22,500 ভোটে জিতেছিলেন শশী পাজা, তবে সেখানে নাম বাদ পড়েছে 42,000-এর বেশি। কাশীপুর বেলগাছিয়ায় নাম বাদ পড়েছে 53,000-এর বেশি, আর সেখানে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 35,000-এর কিছু বেশি। রাসবিহারীতে আবার তৃণমূল জিতেছিল প্রায় 21,500 ভোটে, কিন্তু সেখানে এসআইআর এর নাম বাদ পড়েছে 42,500। বালিগঞ্জের নাম বাদের 65,000-এর বেশি, আর সেখানে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 20,000-এর সামান্য বেশি। তৃণমূলের যেটা মূল সম্পদ সেটা হচ্ছে মৃত ভোট, ফলস ভোট, জাল ভোট, চলে যাওয়া ভোট, এগুলোকে ওরা ফলস বানায় আর কি, সেগুলো সব চলে গেছে হাতের বাইরে। ফলে তৃণমূলের পরিস্থিতি আগের থেকে অনেক 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 খারাপ হবে, এবং কলকাতায় 11টার মধ্যে কমপক্ষে 8টা থেকে 9টায় ভারতীয় জনতা পার্টি জিতবে। এটার সাথে জয় পরাজয় বা রাজনীতির অঙ্কের কোনো বিন্দু বিসর্গ মিল নেই। যারা এটা করতে চাইছেন তারা আসলে ভাবের ঘরে চুরি করে নিজেদের দলের সুপ্রিম বসদের, দিল্লির জমিদারদের স্যাটিসফাই করার জন্য মন গড়া তত্ত্ব তৈরি করছেন। সর্বশেষ নির্বাচনের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে তৃণমূল এবং বিজেপির প্রাপ্ত ভোটের মধ্যে ফারাক 41 লক্ষের আশেপাশে। 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল প্রায় 2,33,00,000 ভোট, তৃণমূল পেয়েছিল 2,74,00,000 মতো। তৃণমূল আর বিজেপির প্রাপ্ত ভোটের মধ্যে যা ব্যবধান, তার চেয়ে অনেক বেশি নাম ভোটার তালিকা থেকে ইতিমধ্যেই বাদ পড়ে গিয়েছে বলে কমিশন সূত্রে দাবি। এই সংখ্যা আরও বাড়তে পারে। আমরা 2,33,27,000 আর ওরা 2,75,00,000 আশেপাশে, অর্থাৎ 41 লক্ষ সামথিং ভোটারের গ্যাপ ছিল। 58 লক্ষ ভোট বাদ দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে ওদের কোনো ডিফারেন্স এই মুহূর্তে নেই। পুজোরা চিত হয়ে শুতে ভালোবাসে, কিন্তু এখনও বলছি বিজেপির বাংলায় কোনো স্থান নেই, কলকাতায় কোনো স্থান নেই। এটা নিয়ে কিছুদিন আনন্দ পাক, কিন্তু তারপর ধপাস করে পড়ে। এদিকে এসআইআর এর ঝাড়াই বাছাই পর্বের মধ্যেই বিএলএদের বৈঠকে ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 22শে ডিসেম্বর নেতাজি ইন্ডোরে বিএলএদের সঙ্গে বৈঠক তৃণমূল নেত্রীর। কলকাতার পাশাপাশি হাওড়া হুগলির বিএলএদেরও বৈঠকে ডাক পড়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পুরো বিতর্ক চলছেই নাগরিক পরিষেবা নিয়ে গুচ্ছ গুচ্ছ অভিযোগ খড়গপুর পুরসভায়। কেন পুরো বোর্ড ভেঙে দেওয়া হবে না, পুরসভার কাছে জানতে চাইছে পুর ও নগর উন্নয়ন দপ্তর। দেখুন, নিকাশি হতে পারে, রাস্তাঘাট পরিষ্কার হতে পারে, কিংবা পানীয় জল, সবেতেই নাকি ব্যর্থ খড়গপুর পুরসভা। 17 ডিসেম্বর পুর দপ্তর অভিযোগ জমা পড়ে, আর তারপরেই পুরসভাকে শোকজ করা হয়। আর এখন পুর প্রধানের পদত্যাগ চাইছেন তৃণমূল নেতাই। পরিষেবা দিতে পুরো ব্যর্থ, এবার শোকজ খড়গপুর পুরসভাকে। পুর প্রধানের পদত্যাগ দাবি দলেরই নেতার। 1 বছর ধরে খড়গপুর পুরো এলাকায় পর্যাপ্ত পানীয় জলের সংকট। সমস্যা কি একটা? আরও আছে, আবর্জনাও সাফ করা হয় না, নেই পর্যাপ্ত আলো, নিকাশিও হয় না ঠিক মতো।
খড়গপুর মিউনিসিপ্যালিটির পরিষেবা একদম নিচে নেমে গেছে, নিচু স্তরে। ভ্যাট বলে কোনো জিনিস নেই, তা নালার অবস্থা খুবই খারাপ, নালা পরিষ্কার হয় না। খড়গপুর শহরের অবস্থা অনেক খারাপ, সব থেকে বেশি অবস্থা খারাপ বলে রাস্তা, জলের সমস্যা আছে। উন্নয়ন বলে কি যে উন্নয়ন হয়েছে আমি তো কিছু ভাবতে পারিনি। তৃণমূল পরিচালিত খড়গপুর পুরসভার বিরুদ্ধে নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগের পাহাড় পৌঁছয় রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরে। সূত্রের খবর, সেই সব অভিযোগের ভিত্তিতেই পুরসভাকে শো কজের নোটিশ পাঠানো হয়েছে। জানতে চাওয়া হয়েছে পুরবোর্ড কেন ভেঙে দেওয়া হবে না। 7 দিনের মধ্যে সেই জবাব চাওয়া হয়েছে। আর এই ঘটনার সামনে আসতেই পুরপ্রধানের পদত্যাগ দাবি করেছেন তৃণমূলের খড়গপুর শহর কোর কমিটির নেতা। কাজ করবার জন্য যে তাগিদ দরকার, সে কোথাও সেটার অভাব আছে। কাজ করানোর ক্ষেত্রে যে উদ্যোগ এবং ভূমিকা দরকার, এটার অভাব আছে। গত 2.5 বছর তো সিআইসিতে কোনো মিটিংই হয়নি। এই সমস্ত খবর সরকারের কাছে আছে। ভালোভাবে যদি যখন শোকজড হয়েছে, দায়টা মাথায় নিয়ে চেয়ারম্যানের ডিজাইন। তৃণমূল পরিচালিত পুরসভার প্রধানকে আক্রমণ সারিয়েছে বিরোধীরা। গত 2 বার নিয়ে জোর করে অন্য পার্টির কাউন্সিলর ভাঙিয়ে নিয়ে এসে পুরসভা করা, কেবল পয়সা কামানো, লুটপাট করা ছাড়া কোনো উদ্দেশ্য নয়। জোর করে ভোট লুট করে ইলেকশন জেতার পরেও 5 বছর পুরসভা চালাতে পারে না। আজ মানে পৌরসভা ঠিক মতন করতে পারছে না। এখন মতো আমরা তো হেল্প করে আছি, কিন্তু আমাদেরকে তো আমাদের কথা শুনেও না, আমাদেরকে কোনো কাজও করে না, বিরোধীকে মানেই না ওরা। হ্যাঁ, ওরা একতন্ত্র চালাচ্ছে। যদি এই সব কিছুর মধ্যে চক্রান্ত দেখছেন খড়গপুর পুরসভার প্রধান। কাজ করতে গেলেই তো ভুল হবে, যারা কাজ করে না তাদের কখনো ভুল হবে না। ভুলটাকে সংশোধন করতে হবে আমাদের নিজেদের সবাই মিলে। কে চক্রান্ত করছে সেটা আমি বলতে পারবো না। যেই চক্রান্ত করুক, যদি প্রশাসন বসে তাহলে কাজ কিভাবে হবে সেটাই সবাই বুঝবে। তো চক্রান্ত শেখার তো আমাকে করছে, এটা আমি জানি। খড়গপুর পুরসভার 35 নম্বর ওয়ার্ডে গত পুরভোটে 24টি আসন যায় তৃণমূলের দখলে। বিজেপি পায় 6টি পুরসভা, 4টি আসনে জেতে কংগ্রেস, সিপিএম জেতে 1টি আসনে। গত লোকসভা ভোটে খড়গপুরের 31টি ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি, 4টি ওয়ার্ডেও এগিয়েছিল তৃণমূল। সামনে আরও এক ভোট, তার আগে নাগরিক পরিষেবা নিয়ে একের পর এক পুরসভাকে শোকজ করছে রাজ্য প্রশাসন। বাদ গেল না খড়গপুরও। দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। বিজেপির জেলা সভাপতির গাড়িতে তালা ঝুলিয়ে দিলেন, মানে শিকল পরিয়ে দিলেন সেই দলেরই বিধায়ক। অভিযোগ, ঠাকুরনগরে সুব্রত ঠাকুর এবং তার অনুগামীরা বিজেপির জেলা সভাপতি বিকাশ ঘোষের গাড়িতে তালা মানে শিকল পরিয়ে দেন, এবং সেই শিকল খোলাকে কেন্দ্র করে সুব্রত ঠাকুর এবং শান্তনু ঠাকুরের মধ্যে তীব্র বাদানুবাদ। তোমার সাথে আমার কথা, আমার বাড়িতেও আসছে, আমার বাড়িতেও আসছে, আমার সঙ্গে দেখা করতে। ঠিক আছে, আমার ওর সাথে কথা। ফের মতুয়া ঠাকুর বাড়িতে নারদ নারদ, প্রকাশ্যে 2 ভাইয়ের বিবাদ। 4 মাস ধরে গাইঘাটা 1 নম্বর মণ্ডলের সভাপতির নাম ঘোষণা হয়নি। অভিযোগ, সেই আগে বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতির গাড়িতে শিকল দিয়ে তালা লাগিয়ে দিলেন দলেরই বিধায়ক সুব্রত ঠাকুর। আর তা নিয়ে আরেক ভাই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে বিবাদ শুরু সুব্রত। রবিবার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করতে যান জেলা সভাপতি বিকাশ ঘোষ। অভিযোগ, সেই সময় তার গাড়িতে শিকল দিয়ে বেঁধে দেন বিজেপি বিধায়ক সুব্রত এবং তার অনুগামীরা। সুব্রতর দাবি, বারবার কথা দিয়েও রাখছেন না জেলা সভাপতি। আজকে তারা বলছে যে আজকে একটা হেস্তনেস্ত হবে, উনি বলবেন যে উনি করবেন না কি করবেন। তারা তাদের মধ্যে থেকে কোন কার্যকর্তা বা কর্মী এসে তালা লাগিয়ে দিয়েছে। আমি তালা লাগাইনি, কারণ তারা তো সাফারার, তারা প্রত্যেক দিন সাফার করছে, তারা কাউন্টার দিতে পারছে না। তাদের বলছে যে তোদের এখানে সভাপতি হবে না, টিএমসির কাছে বিক্রি হয়ে গেছে, তার জন্য এখানে সভাপতি করছে না। তা কি করব, টিএমসির বিরুদ্ধে লড়াই। দাদা সুব্রত সমালোচনা সরব হয়েছেন শান্তনু ঠাকুর। আমি মনে করি যে স্বাভাবিকভাবে একটা খুব গৌরবকর কাজ, কারণ জেলার সভাপতির সঙ্গে এরকম ব্যবহার করা আমার মনে হয় না ঠিক। কারণ মণ্ডল সভাপতি পরিবর্তনের জন্য সেটা সংগঠন আছে, সংগঠন দেখবে। কোনো সাংসদ বা কোনো এমএলএ তাদের কথায় সংগঠন চেঞ্জ হবে, এগুলো প্রকাশ্যে আসা মানে একটা মানুষের কাছে লজ্জার বিষয়। একসময় মতুয়া ঠাকুর বাড়ির নিয়ন্ত্রণ ছিল বামেদের, পরে মতুয়ারা তৃণমূলমুখী হলেও বড়মা বীণাপানি দেবী ছোট ছেলে মঞ্জুল কৃষ্ণ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে ঠাকুর বাড়ি 2 ভাগে ভাগ হয়ে যায়। আর বিজেপিতে থাকা 2 ভাই সুব্রত আর শান্তনু এখন 2 মেরুতে। দেখলাম যে প্রচুর আওয়াজ চিল্লাপাল্লা হচ্ছিল, গোলমাল হচ্ছিল।
যেটা আমরা জানতে পারলাম যে দুই ভাইয়ের ভিতরে কি মণ্ডল সভাপতি এবং সেটা নাকি হাতাবে পর্যন্ত গেছে, সেটা আমরা শুনলাম। হিন্দু কার্ড, টাকা পয়সা নেওয়া, তাদের নিয়ে এখন আর কোনো রোহিঙ্গার কথাও নাই, আর মুসলমানের কথার কেউ মুখ দিয়ে নেই। এবং যে লোকগুলো আজকে SIR এর মাধ্যম যে ভোটের ইটা পাবে না, তারা বসে থাকবে? বিধানসভা ভোটের আগে শান্তনু সুব্রত আলাদা চলো নীতি, আর এতে কি মতুয়া করে মুশকিল বাড়বে বিজেপির? দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা।